আচ্ছা আমরা তাহলে একটু ইয়া করি, হ্যাঁ রিক্যাপ, এই জিনিসগুলো একটু রিক্যাপ করি। দেখো আমি একটু রিক্যাপ করব। আমরা লাস্ট ক্লাসে লব্ধি জিনিসটা পড়ছিলাম, আর লব্ধির মান, লব্ধির দিক, এই দুইটা জিনিস আমরা নির্ণয় করা শিখছিলাম। হ্যাঁ দেখো আমরা একটু সূত্রগুলো একটু রিক্যাপ করি। হ্যাঁ সূত্রগুলো কি কি ছিল? সূত্রগুলো ছিল লব্ধি লব্ধি r is equal to root of r p square plus q square plus 2pq cos alpha, আর লব্ধির ডাইরেকশন, লব্ধির দিক tan থিটা সমান, খেয়াল করো আমরা একটু চিত্রটা আঁকি। চিত্রটা কি ছিল? এটা ছিল p ভেক্টর, এটা ছিল আমার r ভেক্টর, আর এটা ছিল মনে করো আমার q ভেক্টর, এটা ছিল আমার r ভেক্টর। আর মনে করো এটা ছিল লব্ধিটা p ভেক্টরের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে যার সাথে থিটা কোণ উৎপন্ন করছে আমার লবের মধ্যে সবসময় তার বিপরীত ভেক্টরটা হবে। যেমন এই লব্ধি ভেক্টর, দেখো লব্ধি ভেক্টর r, সেটা p ভেক্টরের সাথে কিন্তু থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে লবে কি আসবে? আমার q আসবে। তাহলে q sin alpha divided by p plus q cos alpha। সবসময় মনে রাখবা যার সাথে কোণ তৈরি করে, যার সাথে লব্ধি ভেক্টরটা কোণ তৈরি করবে, তার অপোজিট ভেক্টরটা হবে লবে। ঠিক আছে? তাহলে p ভেক্টরের সাথে যদি লব তৈরি করে, তাহলে আমার অপোজিট ভেক্টরটা কত? q, এবং লবে আমার q ভেক্টরটাই বসবে, আর p ভেক্টর সব সময় একলা থাকবে আর কি। ঠিক আছে? তাহলে আমরা এই সূত্রগুলো পড়ছিলাম। এখন আমরা ম্যাথ করছিলাম, দুইটা ম্যাথ করছিলাম, আমরা আর কিছু ম্যাথ করব। হ্যাঁ কিছু ম্যাথ করার আগে আমাদের একটা কনসেপ্ট বুঝে আসতে হবে। হ্যাঁ আমরা এটা বুঝে নেই। দেখো কিছু কনসেপ্ট বুঝে আসতে হবে। যেমন কনসেপ্ট নাম্বার 1, পূর্ব পশ্চিম উত্তর, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। ঠিক আছে? এখন দেখো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বোঝার জন্য সবসময় বাংলাদেশের মানচিত্রটা মনে রাখবা। ঠিক আছে? বাংলাদেশের মানচিত্রে আমাকে বলবো উপরের দিকে কি হয়? সবসময় উত্তর হয়, সবসময় উত্তর দিকে কি হবে? আমি যদি দেখো আমি আঁকি, মনে করো এটা যদি বাংলাদেশের মানচিত্র হয়, একটা রাফ একটা মানচিত্র মনে করে রাখলাম। ঠিক আছে? ঠিক আছে, মনে করে একটা রাফ বাংলাদেশের মানচিত্র। এবং খেয়াল করবা বাংলাদেশের উত্তরে আমার উত্তর সাইড সবসময় উপরের দিকে থাকে, যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট, তোমার এগুলো সব উপরের সাইডে হবে। তাহলে উপরের সাইডে আমার সবসময় আসবে উত্তর, সবসময় বসবে হচ্ছে উত্তর, আশেপাশে উত্তর আসবে। এবং নিচের সাইড সবসময় কি থাকবে? আমার দক্ষিণ। নিচের সাইড আমার থাকবে সবসময় দক্ষিণ। সাইডে থাকবে আমার সবসময় পূর্ব, যেমন কুমিল্লা, চিটাগাং, এগুলো সব চিটাগাং, এগুলো সব পূর্ব দিকে। আর পশ্চিম দিকে রাজশাহী, ঠিক আছে, রাজশাহী, বগুড়া, নওগাঁ যেগুলো আছে ওই সাইডে সব। তো বাংলাদেশের মানচিত্রটা তুমি সবসময় মনে রাখবা এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। ঠিক আছে? এখন এই সেম চিত্রটা আমি যদি আবার এই জিনিসটা বুঝতে পারছো, মনে থাকবে তো? উপরে থাকবে কি? উত্তর, নিচে থাকবে দক্ষিণ, ডানে থাকবে পূর্ব, বামে থাকবে পশ্চিম। আচ্ছা এবার খেয়াল করো,
আমি চিত্রটা আবার আঁকি। নীলা এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করো, আমি তোমাকে যদি আমি বলি যে কোনো একটা ভেক্টর উত্তর পশ্চিম, আমি খেয়াল করো আমি তোমাকে বলি কোনো একটা ভেক্টর সেটা উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে চলছে। কি বললাম? কোন একটা ভেক্টর উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে চলছে। এখন তুমি এই ভেক্টরের ডাইরেকশন কিভাবে দিবা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে চলতেছে, কারণ এটা তো ডাইরেকশন থাকতে হবে অবশ্যই, তাই না? খেয়াল করো কোন ডাইরেকশনে যাচ্ছে, এটা উত্তর পূর্ব দিকে। তাহলে মনে রাখবা যে শব্দটা সবার আগে থাকবে তার সাথে সবসময় আমরা কোনটা ধরবো, কথা বুঝে গেছে? তাহলে আমাকে বলছে উত্তর পূর্ব দিকে, তাহলে আমার কোনটা প্রথমে কার সাথে হবে? উত্তরের সাথে হবে না? তাহলে উত্তর পূর্ব দিকে মানে এই দেখো উত্তর পূর্ব কোন রিজন, এটা দেখো তো এই জায়গাটা না, দেখো এটা হচ্ছে উত্তর পূর্ব, এটা হচ্ছে উত্তর পশ্চিম, এটা হচ্ছে কি দেখো দক্ষিণ পশ্চিম, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব। না আমি নামগুলো লিখে দিই, দেখো এটা হচ্ছে আমার উত্তর পূর্ব, এটা হচ্ছে আমার উত্তর পূর্ব, এটা আমার কি উত্তর পশ্চিম, এটা হচ্ছে আমার দক্ষিণ পশ্চিম, আর এটা হচ্ছে আমার দক্ষিণ পূর্ব। বা তুমি উল্টাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? উল্টাও লিখতে পারো। এখন আমাকে বলছে উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণ, তাহলে যে শব্দটা আগে থাকবে তার সাথে কোণ তৈরি করতে বলছি। তাহলে আমার যে কোণটা তৈরি হবে এটা কার সাথে তৈরি হবে? এটা উত্তরের সাথে না? এই যে উত্তরের সাথে আমার কত ডিগ্রি কোণ হবে? 30 ডিগ্রি। তাহলে আমার ভেক্টরটা পেয়ে গেলাম নিচে হয় না কি নিচে, মানে ওই এদিক দিয়ে হয়েছে এখানে মানে কেন না ওই পাশে ইয়ের সাথে হয় না যে কোনটা এই যে আমি বললাম না প্রথম যে শব্দটা থাকবে ওই শব্দের সাথে হবে সবসময়। উত্তর পূর্ব দিকে কোনটা তো উপরে আছে 30 ডিগ্রিটা, ওই পাশে হলে কি বিপরীতে লিখি? বিপরীত হলে এটা পশ্চিম না? না এই বিপরীত মানে কোন বিপরীত? এটা আর কি এটা 30 ডিগ্রি রিঅ্যাকশন এ হ্যাঁ। লিখি হ্যাঁ এই যে এটাই তো বলতেছি, আমার প্রথম শব্দটা কার সাথে? উত্তর তো উত্তর উপরে না, এই জন্য উপরের সাথে কোন হইছে? উত্তর পূর্ব দিকে, তার মানে হচ্ছে উত্তরের সাথে 30 ডিগ্রি করে পূর্ব দিকে। সংক্ষেপে আর কি কথাটা। তোমাকে আমি যদি বলি আমি দক্ষিণ পশ্চিম দিকে 60 ডিগ্রি, দক্ষিণ পশ্চিম দিকে, তাহলে কি হতো? দেখো আমি একটু মুছে দেই, দেখো আমি একটু আবার আঁকি। হ্যাঁ তোমাকে আমি কি বললাম, তোমাকে এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে আমার ইস্ট, এটা হচ্ছে আমার ওয়েস্ট। তোমাকে আমি কি বললাম? তোমাকে আমি বললাম যে সাউথ ওয়েস্ট বরাবর 60 ডিগ্রি। আমি সংক্ষেপে লিখতে পারি কি বললাম? সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম বরাবর কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমার কার সাথে কোণ ধরতে হবে? সাউথের সাথে। সবার প্রথমে যে ওয়ার্ডটা থাকবে তার সাথে কোণ ধরতে হবে। তাহলে আমার সাউথ, সাউথ কোথায়? নিচে। সাউথের সাথে 60 ডিগ্রি ধরতে হবে কোন দিকে? পশ্চিমে। তাহলে পশ্চিম হচ্ছে ওই সাইড, এই সাইড হচ্ছে পূর্ব, তাহলে এই সাইডে আমার হচ্ছে আমার 60 ডিগ্রি হবে। ক্লিয়ার? সমস্যা আছে? তাহলে এই দুইটা জিনিসগুলো চলো আমরা ম্যাথে যেতে পারি। এগুলি কলেজের পরীক্ষায় অবশ্যই আসবে, আমি সিকিউরিটি এগুলো আসবে। রেসিডেন্সিয়ালের জন্য 1240 প্লাস না এটা মর্নিং মর্নিং এ 40 সময় লাগে দিয়ে দেবো
এটা আমি আমার ফ্রেন্ড ইয়াতে রেসিডেন্সিয়াল থেকে বসে আমি ওদের খবর নিয়ে জানাবো ডেটটা নিয়ে তো আসলে জানা ওতে আবার আমি আজকে জানা দেবো এগুলো লেখা রেখো ঠিক আছে না লেখলে তো বুঝতে পারবে আর লেখা হয়ে যাবে তোমরা ম্যাথ করতে পারবে ঠিক আছে ক্লিয়ার তাহলে আমরা ম্যাথটা লিখি দেখো এটা মুছে দিই দেখো খুবই ইম্পর্টেন্ট জিনিস কোশ্চেন এটা মুছে দিই একটি উড়োজাহাজ একটি উড়োজাহাজ 250 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর বরাবর যাচ্ছে উত্তর বরাবর যাচ্ছে এবং বাতাস দক্ষিণ পূর্ব বরাবর 60 ডিগ্রি কোণে 100 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে বিমানটির গতিবেগ কত বিমানটির লব্ধি বেগ কত বিমানটির লব্ধি বেগ কত বিমানটির লব্ধি বেগ কত তাহলে প্রথমে কি করব কোশ্চেন গুলো দিতে প্রথমে আমরা চিত্রটা আঁকবো দেখো চিত্রটা আঁকলে জিনিসটা কি হবে ক্লিয়ার হয়ে যাবে তোমার কি বলছে একটা উড়োজাহাজ 250 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর বরাবর যাচ্ছে তাহলে আমার প্রথমে মানচিত্রটা আঁকতে হবে তাহলে আমরা যদি মানচিত্রটা আঁকি দেখো প্রথমে আমরা মানচিত্রটা আঁকবো উপর কি থাকে নর্থ নিচে হচ্ছে আমার সাউথ পূর্বে হচ্ছে ইস্ট পশ্চিম হচ্ছে আমার ওয়েস্ট তাহলে উত্তর পূর্ব দেখো তাহলে একদম উত্তর সাইডে আমার কি যাচ্ছে এটা 250 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে এটা কিসের বেগ এটা উড়োজাহাজের বেগ প্লেনের বেগ তাহলে এটাকে আমরা লিখব হচ্ছে ভিপি প্লেন তাহলে ভিপি দেওয়া আছে উপরে নাম তো দিতে হবে এবং আমাকে কি বলছে যে বাতাস দক্ষিণ পূর্ব বরাবর 60 ডিগ্রি করে যাচ্ছে তাহলে বাতাস আমরা দেখো দক্ষিণ পূর্ব কার সাথে কোণ তৈরি করতে হবে দক্ষিণের সাথে কোন দিকে পূর্ব দিকে
তাহলে দক্ষিণের সাথে আমরা 60 ডিগ্রি কোণ তৈরি করলাম, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। আর এটা হচ্ছে আমার ভি এয়ার, ভি এয়ার এর মান কত দেওয়া 100 কিলোমিটার পার আওয়ার। কথা ক্লিয়ার কি বুঝে গেছে? তাহলে ভিপি দেওয়া আছে, ভি এয়ার দেওয়া আছে, দুইটা লব্ধি বের করতে বলছে। তাহলে আমরা একটা জিনিস বলছিলাম যে পি আর কিউ ভেক্টর এর লব্ধি ভেক্টর আর সবসময় পি কিউ এর কই থাকবে, মাঝ বরাবর থাকবে। এটা তো আমরা শিখছিলাম, মাঝ বরাবর থাকবে। এবং তাদের মধ্যবর্তী কোণটা কত, এই ভিপি আর ভি এর তাদের মধ্যবর্তী কোণ কত? এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই মধ্যবর্তী কোণটা কত? তাহলে 120 120। এবং তাদের যে লব্ধি ভেক্টরটা ভি আর অবশ্যই তাদের মাঝ বরাবর থাকবে। আমি এটা র‍্যান্ডম আঁকছি, কিন্তু আমি এটা র‍্যান্ডম আঁকছি, এটা কিন্তু আমি একদম আমি জানি না যে এটা অবস্থা লেখা হবে, তার অবস্থা নিচে হইতে পারে, একটু উপরেও হইতে পারে, বলা যায় না। কথা বোঝা গেছে কিনা? তো আমি এটা র‍্যান্ডম আঁকলাম। এবং তাদের মধ্যবর্তী কোণ কত পাইলাম আমরা 120। এবং এই 120 টি তো আমরা কি আলফা না, সূত্রের আলফা। কথা বুঝা গেছে না? তাহলে আমরা লব্ধিটা বের করি, বিমানটি লব্ধি, বিমানটির লব্ধি আর সমান সূত্র কি হবে দেখো, আমরা ভি আর নাম দিয়েছিলাম তাই না, ভি আর সমান ভিপি স্কয়ার, আমরা মান নিয়ে কাজ করতেছি, ভিপি স্কয়ার প্লাস ভিএ স্কয়ার প্লাস 2 ইনটু ভিপি ইনটু ভিএ cos কত ডিগ্রি 120। মানগুলো বসাই দেই, ভি আর সমান রুট ওভার মানগুলো বসাও, তাহলে 100 ভিপি কত 250, তাহলে 250 হোল স্কয়ার প্লাস 100 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 250 ইনটু 100 ইনটু cos 120 মানে হচ্ছে মাইনাস হাফ। কত আসে দেখো তো, 50 রুট 19 দশমিকে নিলে 217.94 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে আমার লব্ধির মান। তাহলে এটা আমার কিসের মান হয়ে গেল, লব্ধির মান। দেখো আর কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে। আর এবার আসো লব্ধি ডাইরেকশনটা আমরা নির্ণয় করব। তো লব্ধি ডাইরেকশন দেখো, খেয়াল করো, আমি কার সাথে কোণটা ধরব এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি চাইলে ভি এর সাথে কোণটা ধরতে পারি, আমি চাইলে ভিপি এর সাথে কোণটা ধরতে পারি। কথা বুঝা গেছে? তাহলে আমরা মনে করো আমরা ধরলাম হচ্ছে আমার ভিপি ধরে করলে আমার কাছে লাগে খুবই সহজ হবে, কারণ এটা পুরোপুরি উত্তর সাইডে আছে। তাহলে আমার কিন্তু কোণটা বের করা খুবই সহজ। তো আমি কার সাথে কোণটা ধরবো, ভিপি সাথে ধরি। হ্যাঁ, তাহলে ভিপি সাথে ধরলে খেয়াল করো আমার ইয়াটা লব্ধি ভেক্টর কোণ কত হবে, এটা হবে না, এটা আমার কত থিটা। কথা বুঝে গেছে? এই যে আমি গাঢ় করে দিলাম একটু, এই যে গাঢ় করে দিলাম, তাহলে এটা, তাহলে আমরা থিটা বের করব। খেয়াল করো, তাহলে আমরা লিখি হচ্ছে যে লব্ধি, সুতরাং লব্ধি বেগের দিক, সুতরাং লব্ধি বেগের দিক
এইটা বের করি tan থিটা সমান, বলছিলাম যার সাথে কোণ ধরবো সে সবসময় সিঙ্গেল থাকবে, তাই না? আর সবসময় উল্টা সাইড পাবো, যার সাথে আমি থিটা কোণ ধরলাম তার উল্টা VA sin 120 ডিভাইডেড বাই যার সাথে কোণ ধরছো সে সবসময় সিঙ্গেল VP প্লাস VA cos 120 ডিগ্রি। VA sin 120 ডিভাইডেড বাই VP প্লাস VA cos 120। তাহলে মানগুলো বসায় দাও। মান কত? V এর মান কত? এটা নিচে লিখি। V এর মানটা কত? 100। তাহলে 100 sin 120 ডিভাইডেড বাই 250 প্লাস 100 cos 120। বলো आंसरটা কত? 0.34। হ্যাঁ ও এটা এবার ইয়ে নিবা। ডাইরেক্ট এটা না। হ্যাঁ এবার tan ইনভার্স করবা এটা। তাহলে সুতরাং থিটা আমি এখানে লিখলাম থিটার মানটা কত আসে? 19.14 ডিগ্রি। এটা কার সাথে? এটা হচ্ছে দেখো ভিপি সাথে ধরলাম, তাই না? তো ভিপি কোন ডাইরেকশন আছে? উত্তরে। তাহলে উত্তরের দিকে, এটা উত্তরের সাথে লিখবা। উত্তরের সাথে 19.14 ডিগ্রি কোণে লিখে দিতে হবে। যার সাথে কোণ তৈরি করছো লিখে দিতে হবে যে আমি এর কোণটার সাথে ধরছি। নাম হলো এক বলো। বুঝে গেছে? নেক্সট ম্যাথ। ক্লিয়ার? লেখো নেক্সট ম্যাথ আমরা দেখি। কোশ্চেনটা দেখো। কোশ্চেন হচ্ছে তিনটা কোশ্চেন আছে। দুটি সমান ভেক্টর লব্ধির মান কোন অবস্থায় দুটি সমান ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায়, এগুলো কিছু অনুসিদ্ধান্ত, বুঝছো? কোন অবস্থায় তাদের প্রত্যেকের মানে সমান হতে পারে, প্রত্যেকের মানের সমান হতে পারে। এটা গেল কোশ্চেন নাম্বার 1। দুই নাম্বার হচ্ছে সেম দুটি সমান ভেক্টর লব্ধির মান কোন অবস্থায় তাদের মানের √2 গুণ হতে পারে। আর 3 নাম্বার আরেকটা কোশ্চেন, দুটি সমান ভেক্টর লব্ধির মান লব্ধির মানের যে লব্ধি পরস্পরকে তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমি প্রমাণ করতে পারবো। প্রমাণ, দুটি সমান ভেক্টরের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে, এই যে দুটি সমান ভেক্টরের লব্ধি
তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে এটা পাবো। এগুলো কিছু অনুসিদ্ধান্ত, বুঝছো? ওই সূত্র কিছু অনুসিদ্ধান্ত আমরা এগুলো করব। আমরা 1 নাম্বার আর 3 নাম্বারটা করব, 2 নাম্বার তোমরা বাসায় নিজেরাই করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, দুটি সমান ভেক্টর বলছে, তাহলে p আর q কি সমান। তাহলে আমরা 1 নাম্বার থেকে শুরু করি। দুটি সমান ভেক্টর মানে p ভেক্টরের মান সমান হবে আমার q ভেক্টরের মানের সমান, এটাই তো বলছে। আচ্ছা, এবার বলবো, দেখো কি বললো, সমান ভেক্টর লব্ধির মান কোন অবস্থায়, মানে তাদের মধ্যবর্তী কোণ কিভাবে থাকলে তাদের প্রত্যেকের মানের সমান হবে আমার লব্ধিটা। তাহলে খেয়াল করো, আমার লব্ধিটাও কিন্তু তাদের সমান, p সমান q সমান r, ও বলে দিছে। আচ্ছা, আমরা সূত্রটা কি জানি, r √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। তো আমরা সবগুলোকে হয় p তে নিয়ে যাব, হয় q তে নিয়ে যাব, হয় r এ নিয়ে যাব, যে কোনো একটাতে নিলে হবে। তো আমি সাপোজ p তে নেই সবকিছু, তাহলে r এর মান কি হয়ে যাবে বলো, p হয়ে যাবে √p স্কয়ার, তো আগে থেকেই আছে। q এর মানটাও কি হয়ে যাবে, দেখো q এর মানটাও কি হয়ে যাবে, p হয়ে যাবে p স্কয়ার প্লাস 2, দেখো q এর মানটা p, তাহলে p আর p সমান কি হয়ে যাবে, p স্কয়ার, তাহলে p স্কয়ার cos আলফা। দেখো আমার মান চলে আসে কিনা, তাহলে p সমান √p স্কয়ার হচ্ছে 2p স্কয়ার, 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা হলো। আমি রুটটা সরিয়ে দিতে চাচ্ছি, তাহলে ইয়ে করব, বর্গ করব, তাহলে p স্কয়ার ইজ ইকুয়াল টু, আর এখান থেকে কি কমন যায়, 2p স্কয়ার কমন যায়, দেখো 1 প্লাস cos আলফা, ডাইরেক্ট কথা বাকি। তাহলে p স্কয়ার কি হয়ে গেল, কাটা, এখানে 1 থাকে, তাহলে বা 1 প্লাস আলফা, কোথায় গেল, এই যে r সমান p না, তো r এর জায়গায় p বসাইলাম, তাহলে 1 প্লাস cos আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2 বা cos আলফা সমান 1/2 মাইনাস 1। তো সুতরাং আলফা সমান কত আসে, দেখো cos ইনভার্স মাইনাস হাফ, তো cos ইনভার্স মাইনাস হাফের মান হচ্ছে আমার 120। তাহলে মধ্যবর্তী কোণ কত হইতো তাদের, 120 ডিগ্রি। না বুঝলে অবশ্যই ম্যাকে বলবা। অবশ্যই কিছু সুন্দর সুন্দর ম্যাথ ছিল। এরপরে কি বলছে, দেখো দুটি সমান ভেক্টর লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে কি করে, সঙ্গে। 2 নাম্বারটা তোমাদের নিচে হোমওয়ার্ক করবা, 2 নাম্বারটা তোমরা করবা এটা ভাষায়। 3 নাম্বার, দুটি সমান ভেক্টর লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে, সেটা আবার কি করতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছে। ঠিক আছে, তারপর চিত্রটা আঁকি, আমরা এটা মুছে দেই। দেখো দুটি সমান ভেক্টর, তাহলে এটা হচ্ছে, মনে করো এটা p ভেক্টর, এটা হচ্ছে আমার কি q ভেক্টর, আর এটা হচ্ছে আমার লব্ধি ভেক্টর r। ক্লিয়ার? মধ্যবর্তী কোণ হচ্ছে আমার আলফা, মধ্যবর্তী কোণ কত, আলফা। আমাকে প্রমাণ কি করতে বলছে, খেয়াল করো, আমাকে বলছে যে এই যে আমরা যে থিটাটা পাবো, এই থিটাটা আমার সবসময় কিসের সমান হবে, আলফার অর্ধেক। যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এই আলফাটা অবশ্যই দুইটা ভাগে ভাগ হবে না, এটা হবে আলফা বাই 2
উপর কি হবে আলফা বাই 2। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে যে এই থিটার মানটা কিসের সমান হবে আলফা বাই 2 এর সমান হবে। এই যে মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, কথা বুঝে গেছেন? তাহলে আমার প্রমাণ কি করতে বলছে এটা বুঝতে হবে। প্রমাণ করতে বলছিল যে থিটা সমান আলফা বাই 2, এটা আমাকে প্রমাণ করতে বলছে। থিটা সমান কি আলফা বাই 2। তাহলে অবশ্যই আমরা কোন সূত্রটা ইউজ করব? লব্ধির দিকের ডাইরেক্ট সূত্রটা ইউজ করব না? সূত্রটা কি ছিল মনে আছে? tan থিটা সমান tan থিটা সমান কত ছিল? p cos আলফা না, দেখো কার সাথে কোণ ধরছি তো উল্টা হবে সব সময়। তাহলে q sin আলফা p plus q cos আলফা। এবং খেয়াল করো আমাকে বলছে ভেক্টর দুটো কি সমান, তাহলে p এর q কি হবে সমান, বা tan থিটা সমান, খেয়াল করো q টাকে আমরা কি লিখতে পারি? p লিখতে পারি না? p sin আলফা, p তো p এর মতই থাকবে, q এর জায়গায় আমরা কি লিখতে পারি? p cos আলফা, যেখানে আমার p ভেক্টর অবশ্যই কার সমান হচ্ছে q ভেক্টরের সমান। নিচে কি কমন যায়? p কমন যায়, তাহলে বা tan থিটা সমান p sin আলফা, p কমন নাও 1 প্লাস cos আলফা। দেখো p p কাটা, p p কাটা চলে গেছে, বা tan থিটা সমান sin আলফা 1 প্লাস cos আলফা, এটা আমার থাকে। তোমরা এখনো ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতি পড়ো না। তোমরা যদি ত্রিকোণমিতি পড়ো তাহলে এই sin আলফা 1 প্লাস cos আলফা দুটো সূত্র তোমরা পাবা। এবং যেহেতু আমরা এখনো এটা পড়ি নাই, এই সূত্রটা আপাতত কি রাখবো? আমরা মুখস্থ রাখবো, জাস্ট প্রমাণের সুবিধার্থে আমরা এটা একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আমি একটু সূত্রগুলো লিখে দেই। sin আলফা সমান, দেখো আমি সূত্রগুলো লিখে দিচ্ছি। sin আলফা সমান হচ্ছে 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2, এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র। আর দুই নম্বর সূত্র হচ্ছে এটা sin 2 থিটার সূত্র না? হ্যাঁ sin 2 থিটার সূত্র। এখানে 2 নেই, এখানে 2 নাই তো 2 দ্বারা ভাগ, ঠিক আছে? আর 1 প্লাস cos আলফা সূত্র হচ্ছে 2 cos স্কয়ার আলফা বাই 2। এই দুইটা সূত্র আপাতত কি রাখবো? মুখস্থ। এগুলো আমরা ইন্টারমিডিয়েটে যখন ত্রিকোণমিতি পড়ব সামনে, তখন আমরা এই দুটো সূত্র আমরা মনে রাখবো। তাহলে sin আলফা সূত্র হচ্ছে 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2, আর 1 প্লাস cos আলফা হচ্ছে 2 cos স্কয়ার আলফা বাই 2। দেখো কার কোনো সমস্যা আছে কিনা? তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো মানগুলো আমরা বসিয়ে দিই। তাই দিনে সমান sin আলফা জায়গায় বসাবো কি? 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2 বসাইলাম, আর 1 প্লাস cos আলফা হচ্ছে 2 cos স্কয়ার আলফা বাই 2। তাহলে দেখো 2 2 কাটা, আর cos আলফা বাই 2 cos স্কয়ার আলফা বাই 2 তে আমার কি থাকে? cos আলফা বাই 2 টাই থাকে। sin বাই cos সমান কত হবে? tan। তাহলে বা tan থিটা সমান tan আলফা বাই 2। তো উভয় পাশে tan tan চলে যাবে, থিটা সমান কি হয়ে যাবে? আলফা বাই, এই যে প্রমাণ প্রুফ। দেখো প্রুফ কি না? না বুঝলে ভাইকে বলো। না বুঝলে ভাইকে বলো। আর বুঝলে আমরা লাস্ট একটা ম্যাথ করব, লাস্ট একটা ম্যাথ করব, আশা করি কোনো সমস্যা নেই।
লাস্ট আমরা একটা ম্যাথ করব, ম্যাথ করলে আমাদের নেক্সট ক্লাস থেকে ভাই কিন্তু খুবই স্পিড আগাবো, ঠিক আছে? তোমাদের যেহেতু রেজাল্ট দিয়ে দিছে এবার, তাহলে আমাদের এসএসসি নিয়ে মাথা ব্যথা শেষ। এবার থেকে আমরা ইন্টারমিডিয়েটের পড়া একদম পুরো জোরে শুরু করবো আর কি, ঠিক আছে? আমরা কোশ্চেনটা লিখি, যারা লেখো নাই তারা নিচে গিয়ে লিখে রাখো, বা কোশ্চেনটা লিখি দেখো। ভাই এখানে cos স্কয়ার আলফা বাই 2 দিয়ে cos স্কয়ার আলফা বাই 2 কে ভাগ করার পরে নিচে আরেকটা cos স্কয়ার 2। হ্যাঁ, cos স্কয়ার একটা cos থাকে। দেখো কি বলছে, কোশ্চেন হলো 3p ভেক্টর ও 2p ভেক্টর দ্বয়ের লব্ধি হচ্ছে r। ভেক্টর দ্বয়ের লব্ধি হচ্ছে r। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধি ভেক্টরটাও কি হয়, দ্বিগুণ হয়। লব্ধি ভেক্টরও দ্বিগুণ হয়। তোমাকে বলছে তাদের অন্তর্বর্তী কোণের মান নির্ণয় করো। তাদের অন্তর্বর্তী কোণের মান নির্ণয় করো। তাদের অন্তর্বর্তী কোণের মান নির্ণয় করো। তাদের অন্তর্বর্তী কোণের মানটা আবার কি হতে বলছে, নির্ণয় করতে বলছে। অন্তর্বর্তী কোণের মানটা নির্ণয় করতে বলছে। খুবই সহজ ম্যাথ, কঠিন কিছু না। খেয়াল করো, এখানে একটা জিনিস বোঝার আছে, সব কিছু বলবো, প্রথম ভেক্টর চেঞ্জ হতে লব্ধিটাও চেঞ্জ হওয়া বলো, কিন্তু এখানে কোথাও কি বলছে যে কোণের মানটা চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ হয়নি, কিছু বলছে? তাহলে কোণ যেটা ছিল মানে আলফা যেটা ছিল এটাই থাকবে। কথা বুঝে গেছে? এখানে একটা মাত্র বৈশিষ্ট্য বুঝতে হবে যে আলফার মান এখানে কি ফিক্সড, আলফা কি এখানে ফিক্সড, আলফা কিন্তু এখানে ফিক্সড। কথা বুঝে গেছে? আলফা এখানে অলওয়েজ ফিক্সড। তাহলে প্রথম লাইন থেকে আমরা একটা ইকুয়েশন বের করতে পারি না? r সমান কি লেখা যায় বলো তো? √3p হোল স্কয়ার প্লাস 2p হোল স্কয়ার প্লাস 2 ইনটু 3p ইনটু 2p ইনটু cos আলফা। এটা আমরা লিখতে পারি, কোনো সমস্যা আছে? আমরা চাইলে একটু চিত্রটা এঁকে দিতে পারি তোমাদের জন্য। 3p এটা হচ্ছে 2p আর মধ্যবর্তী কোণটা আমার কত হচ্ছে আলফা, আর লব্ধি যে ভেক্টরটা তৈরি হলো সেটা হচ্ছে r। তো আমরা মানগুলো বসিয়ে দিই, দেখো কত আসে। বা r সমান 9p স্কয়ার প্লাস 4p স্কয়ার প্লাস, দেখো 2 2 গুণ 4 3 4 12 12p স্কয়ার cos আলফা, বা r সমান 9 আর 4 কত 13, তাহলে 13p স্কয়ার প্লাস 12p স্কয়ার cos আলফা। তো আমরা এটাকে রুট করো, রুট করলে বর্গ করো, বর্গ করলে r স্কয়ার সমান 13p স্কয়ার প্লাস 12, দেখো p কমন, p স্কয়ার কিন্তু কমন যায়, কমন নিয়ে নাও, 13 প্লাস 12 cos আলফা।
এটা গেল এক নম্বর ইকুয়েশন, এটা গেল আমার এক নম্বর ইকুয়েশন। দেখছো, আবার লাস্ট আরেকটা কথা বলছে যে প্রথম ভেক্টর মানে 3p কে দ্বিগুণ করলে লব্ধিটা কি হবে? দ্বিগুণ হবে। তাহলে লব্ধি কি হয়ে গেল? দ্বিগুণ হয়ে গেল, 2r হয়ে গেল। আর এই যে প্রথম ভেক্টরটা এটা কি করব আমরা? দ্বিগুণ, মানে 3p এর দ্বিগুণ হচ্ছে 6p, তাহলে 6p স্কয়ার প্লাস 2p তো 2p এর মতোই থাকবে, এটা হচ্ছে এই জন্য 2p স্কয়ার প্লাস 2 ইনটু 6p ইনটু 2p ইনটু cos আলফা। দেখো তো সমস্যা আছে ক্লিয়ার? তো ওই সেম আগের মতো আমরা করব, দেখো আগের মতো করব। 2r is equal to 36p স্কয়ার প্লাস 4p স্কয়ার প্লাস, দেখো 2 দুগুণা 4, 4 6 24, তাহলে 24p স্কয়ার cos আলফা। তাহলে 2r সমান কত আসে দেখো তো? 36 4 কত? 40, 40p স্কয়ার প্লাস 24p স্কয়ার cos আলফা হলো। কি করব? এটাকে রুট করব, আর এখান থেকে কি কমন যায়? p স্কয়ার কমন যায়। তাহলে বা 4r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার কমন নিয়ে গেলাম, 4p স্কয়ার কমন নেই, p স্কয়ার কমন নেব, কারণ হচ্ছে আমরা তুলনা করব। দেখো p স্কয়ার কাটা চলে যাবে, ঠিক আছে? তাহলে 40 প্লাস 24 cos আলফা। তাহলে এটা গেল 2 নম্বর ইকুয়েশন। না 4 টাকা না দেওয়ার জন্য বলছি, ওই 4 ইচ্ছা, কোনো সমস্যা নেই। তো আমরা কি করব? তুলনা করব না, তাহলে p স্কয়ার চলে যাবে আর r স্কয়ার চলে যাবে। 2 নংকে 1 নং দ্বারা ভাগ দাও, আমরা এটা ভাগ নিই, কই লিখবো? আচ্ছা উপরে লেখা যাবে, উপরে লিখে। তাহলে 2 নংকে আমরা 1 নং দ্বারা ভাগ দিই, তাহলে ভাগ দিলে কি আসে দেখো, এখানে থাকবে 4r স্কয়ার, নিচে থাকবে r স্কয়ার, দেখো p স্কয়ার থাকবে 40 প্লাস 24 cos আলফা, আর এখানে p স্কয়ার থাকবে 13 প্লাস 12 cos আলফা। দেখো p স্কয়ার কি হয়ে গেল? কাটা। r স্কয়ার কি হয়ে গেল? কাটা। এই হয়ে গেছে, আলফার মান কত বের হয়ে গেল। তাহলে বা 4 ইজ ইকুয়াল টু আর এরকম করো 13 প্লাস 12 cos আলফা, আর এখানে থাকে 40 প্লাস 24 cos আলফা। এখানে হচ্ছে তোমার মতো কমন নেওয়া যায়, 4 কমন নেই, তাহলে 4 কমন নিলে 10 প্লাস 4 6 24 6 cos আলফা থাকে, 4 4 কি হয়ে যায়? কাটা। ইয়া করো, বিনিময় করলে হয়ে যায় 120 তো আছে, এটা 13 3 থাকে, দেখো 10 তো এই পাশে গেলে মাইনাস 3 আর ওই পাশে গেলে হচ্ছে মাইনাস 6, আমি ডাইরেক্ট করলাম, তাহলে কাটাকাটি যায় 1 2, হ্যাঁ 120 নিলাম। তাহলে বা cos আলফা সমান মাইনাস 1/2, সুতরাং আলফার মান আছে 120। দেখো কোন সমস্যা আছে? ক্লিয়ার? তাহলে সমস্যা না থাকলে আজকে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে খুবই তাড়াতাড়ি আমরা যতবার শুরু করবো তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি আসার চেষ্টা করবো, হ্যাঁ।